যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা কিছু না কিছু অ্যাক্টিভিটিতেই কিন্তু ইনভলভ থাকি। যেমন আমরা দেখবে তোমরা অনেকে কারোর একটা গ্রাম বাংলা ইম্যাজিন করো, ওকে? আচ্ছা, গ্রাম বাংলাতে কি দেখবে যে সেখানে সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে যায়, কেউ কাজে যায়, কেউ চাষবাস করতে যায়, কেউ মুনিশ খাটতে যায়। আচ্ছা, তোমরা যদি শহরকে ইম্যাজিন করো, একটা শহরকে, তো সেখানে দেখবে যে কিছু ব্যক্তি সকাল 10টায় কাজ করতে যাচ্ছে, কেউ সকাল 8টায় বেরিয়ে যায়। তো বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় কাজ করে। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস কি দেখো, যে শহরের মধ্যে দেখবে যে সকালে ঘুম থেকে উঠলে দেখবে তোমার যে সুইপার তারা রাস্তাঘাট পরিষ্কার করছেন। আচ্ছা, ভালো স্যার, বুঝলাম, দেখতে পাই। আচ্ছা, তারপর তুমি দেখবে যখন রাস্তায় যাচ্ছ দেখবে মোড়ে মোড়ে সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল। দেখবে ট্রাফিক সিগন্যাল কী করে, ট্রাফিককে মেনটেন করে। যে রেড লাইট থাকে, গ্রিন লাইট থাকে, ইয়েলো লাইট থাকে। ঠিক তো? আচ্ছা, ঠিক আছে। তো আমি স্যার হঠাৎ করে এসব কেন আমি বলছি যে স্যার কী আছে, কারণ এই যে তোমার যে সমাজটাকে দেখছো, তোমার, তুমি একটা ব্যক্তি, তুমি একটা স্টুডেন্ট, তোমার আশেপাশে যা কিছু তুমি দেখছো, তোমার বাড়ির সামনে যদি কোনো পোল থাকে, পোলে যদি লাইট জ্বলে, সেই লাইটটা জ্বলা যে জ্বলছে তার জন্য একটা কিছু দায়ী রয়েছে, বা তার জন্য কিছু অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। ঠিক তো? তো এই রাষ্ট্রবিজ্ঞান যে ধারণা, বা যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এখান থেকে আমরা পাই যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কি সমাজবিজ্ঞানের একটি অন্যতম ধারা। যা তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বললাম যে তোমরা চারিদিকে যে সমাজটাকে দেখছো, হুম, তো রাষ্ট্রবিজ্ঞান কিছুই না, সেখানে একটা সমাজবিজ্ঞান। বা রাষ্ট্রবিজ্ঞানে আমরা মূল বিষয়বস্তু কি হচ্ছে, স্টেট। এটা মনে রাখবে যে রাষ্ট্রের বিষয়বস্তু হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে কি রাষ্ট্র। অর্থাৎ একটা স্টেটের মধ্যে যা যা অ্যাক্টিভিটিস হচ্ছে, এই যে গাড়ি চলছে, লাইট জ্বলছে, তুমি যে কল খুললে জল পাচ্ছ, টাইম কল যেটা বলছে, এই সব কিছু স্টেটের মধ্যে কে কে থাকে বলো? স্টেটের মধ্যে একজন ব্যক্তি থাকে। তোমরা যে একটা স্কুলে পড়ছো, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, এভরিথিং, এই সব কিছুকে নিয়েই হচ্ছে এই যে স্টেট, এবং এই স্টেট কেন্দ্রিক আলোচনায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। বোঝাতে পারলাম? কিছুটা বোঝাতে পারলাম? আচ্ছা, আরও ক্লিন করে বোঝাচ্ছি। দেখো, আমি সংজ্ঞাটা দিয়েছি যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ঠিক আছে, তোমাকে যদি বলে যে রাষ্ট্রবিজ্ঞান কি সমাজবিজ্ঞানের অংশ, একদম ঠিক। এবং যেখানে মূলত রাষ্ট্র এবং সরকার, সরকার মানে তোমরা বুঝতে পারছো, বিভিন্ন ধরনের সরকার রয়েছে, ঠিক আছে? এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান মানে কোনগুলো বলো তো? যেমন কি রাজ্যসভা, লোকসভা, এগুলো আলোচনা করবো আমরা, বুঝতে পারলে? যে রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং ক্ষমতা, এই যে পাওয়ার, যে কার কত ক্ষমতা সমাজে, ধনী গরিব, কে ক্ষমতা হাতে রাখবে। বা এখানে ক্ষমতা বলতে আমরা যে প্রাইম মিনিস্টারের কি ক্ষমতা আসে, তারপর সিএম, আমাদের চিফ মিনিস্টারের কি ক্ষমতা, এই সব কিছু, এই সব কিছুর আলোচনা, এবং রাজনৈতিক আচরণ, যে আমরা কিভাবে আচরণ করি, এই সব কিছু কে আলোচনা করে, এবং বৈজ্ঞানিক আলোচনা, এইটার উপর তোমরা একটু ফোকাস করো, যে রাষ্ট্রবিজ্ঞান সবসময় বৈজ্ঞানিক। ঠিক আছে, এটা আমরা একটা ভিডিও বানিয়ে আমি বোঝাবো যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা মানে বিজ্ঞান কেন বলছি, ওকে? যে রাষ্ট্র একটা, ঠিক, এবং রাষ্ট্রের মধ্যে যখন আমরা আলোচনা করি তখন আমরা কি করছি, কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আমরা অবলম্বন করি রাষ্ট্রকে অ্যানালাইসিস করতে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল সংজ্ঞা, যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে রাষ্ট্র, সরকার, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সব কিছুকে নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, এতটা ক্লিয়ার? 5 মিনিট বোঝালাম, কিছুটা বুঝতে পারলে? এবং রাষ্ট্রবিজ্ঞান আমরা কি, যে স্টেটকে নিয়ে আলোচনা করব, খুবই ইজি। যেমন তোমাদেরকে যদি বলি যে আমরা যখন
বায়োলজি ক্লাস করি তখন কি আমরা সায়েন্স নিয়ে আলোচনা করি, সায়েন্সের উপর। আচ্ছা, যখন আমরা জিওগ্রাফি পড়ি তখন আমরা মূলত কি, জিও মানে কি, যে পৃথিবী, তো মূলত আমরা পৃথিবীকে নিয়ে আলোচনা করি, বুঝতে পারলে? পৃথিবী, পৃথিবীকে নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি, রাষ্ট্র। এবং রাষ্ট্রের মধ্যে সব কিছুই চলে আসে। রাষ্ট্রের মধ্যে আমি, তুমি, হ্যাঁ, সব কিছুই চলে আসবে রাষ্ট্রের মধ্যে। এতটা আশা করছি বোঝাতে পেরেছি, ক্লিয়ার? ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা পড়লে বুঝতে হবে যে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে কী বলছে, এবং রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, এটা কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দিয়েছে, ঠিক তো? যে একটা সংজ্ঞা, এই যে এটা মনে রাখবে যে কোনো কিছুর সংজ্ঞা কিন্তু, হ্যাঁ, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দেখে, মানে এটা একটা দৃষ্টিকোণ, যে সংজ্ঞা যখন দেয় না তখন একটা কি দৃষ্টিকোণ, মানে ধরো যে অ্যারিস্টটল কি বলছেন, দেখো এটা আস্তে আস্তে পড়লে বুঝতে পারবে। যে অ্যারিস্টটল বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রের অধ্যয়ন, যেটা ট্র্যাডিশনাল প্রথা। অ্যারিস্টটল একজন দার্শনিক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, এবং অ্যারিস্টটলকে কি বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানের পিতাও বলা হয়, ঠিক আছে, ফাদার বলা যেতে পারে, ঠিক আছে। তোমাকে যদি বলে যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে, তো অ্যারিস্টটল উত্তর। তো রাষ্ট্রবিজ্ঞান বলছেন যে রাষ্ট্রের অধ্যয়ন, ব্যাস তিনি এক লাইনে বুঝিয়ে দিলেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অধ্যয়ন, ব্যাস। তোমাকে যদি এই লাইনটা দিয়ে যায় যে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের অধ্যয়ন কে বলেছে, উত্তর কী হবে বলো? অ্যারিস্টটল। একদম ঠিক, একদম সহজ, খুবই ইজি। এবং এটাও খুব ইম্পর্টেন্ট যে মানুষকে তিনি রাজনৈতিক জীব বলেছেন, এই লাইনটাকে ফোকাস করবে, এটা কিন্তু কোশ্চেন আসবে। যে অ্যারিস্টটল মানুষকে বলছে মানুষ হচ্ছে কি একজন সোশ্যাল এনিমাল বা রাজনৈতিক জীব, এবং রাষ্ট্রই হলো মানুষের সর্বোচ্চ রাজনৈতিক সংগঠন। আমি এক্ষুনি বললাম যে বিভিন্ন সংগঠন আছে, বলো স্কুল রয়েছে, কলেজ রয়েছে, বিভিন্ন এনজিও রয়েছে, তাই না? তারপর রাজ্যসভা, হ্যাঁ, লোকসভা, এই সব কিছু ঊর্ধ্বে কে? এই সব কিছু ঊর্ধ্বে হচ্ছে স্টেট। বুঝতে পারছো তো? আমি ইংলিশে লিখছি, বাট বুঝতে পারবে তোমরা, তো এটা মনে রাখবে। আচ্ছা, এবার অন্য একজন আর দেখি। আচ্ছা, গার্নার কি বলছে, যে গার্নার বলছে যে গার্নার রাষ্ট্রবিজ্ঞানকে একটা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করবে, সংজ্ঞা দেয় রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, বিকাশ এবং তার উদ্দেশ্য, এবং রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান, যে এক্ষুনি বললাম যে স্কুলের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে। যে অ্যারিস্টটল বলছে যে রাষ্ট্রই হলো অধ্যয়ন, মানে রাষ্ট্রকে আমরা অধ্যয়ন করবো, রাষ্ট্রবিজ্ঞান হয়ে যাবে। গার্নার বলছে না না, অত রাষ্ট্রকে অধ্যয়ন করলে হবে না, আমাদেরকে করতে হবে কি, রাষ্ট্রের সাথে ব্যক্তির কি সম্পর্ক, বোঝো ভালো করে, প্রত্যেকটা কনসেপ্ট বোঝো। আবার তিনি বলছেন কি যে রাষ্ট্রের সাথে স্কুলের কি সম্পর্ক, আবার তিনি বলছেন রাষ্ট্রের সাথে বলা যেতে পারে যে আমাদের যে এনজিও, ধরে নাও এনজিওর সম্পর্ক নিয়ে আলোচনা করে। এটা খুবই ইম্পর্টেন্ট। যে জে.ডব্লিউ গার্নার রাষ্ট্র কীভাবে দেখেছেন, তিনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে তার উৎপত্তি, প্রকৃতি, বিকাশ, উদ্দেশ্য এবং রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান। এই যে রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান, মনে থাকে যেন, ওকে? আচ্ছা, পরে একটা দেখি। আচ্ছা, গেটেল খুব ফেমাস, এবং খুবই ফেমাস এটা একটা যে রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে গেটেল বলছেন কি যে রাষ্ট্র হলো একজন ঐতিহাসিক, মানে প্রাচীন, বর্তমান এবং আদর্শগত দিকের অধ্যয়ন। তিনি রাষ্ট্রকে একটা আদর্শগত দিক বলেছেন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, যে আর সিলি কি বলছেন, যে সিলি বলছেন রাষ্ট্রবিজ্ঞান হলো সরকারি বিজ্ঞানের অধ্যয়ন, অর্থাৎ সরকার কীভাবে কাজ করে। ওকে, তিনি সিলি কার উপর ফোকাস করছেন, সরকার কিভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ব্রাউনসলি খুব ইম্পর্টেন্ট। ব্রাউনসলি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রে হলো যে প্রকৃতির রূপ, প্রকাশ, বিকাশ এবং রাষ্ট্রের জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা, একই। আবার গেটেল আমরা এখানেও পড়লাম না, গেটেল, হ্যাঁ, যে রাষ্ট্রবিজ্ঞানে গেটেলের ধারণায় অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, এটা ইম্পর্টেন্ট। ইয়েস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে গেটেল কিন্তু
রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা থেকে তিনি ঐতিহাসিক দিকটাকে তুলে ধরছেন। তিনি ঐতিহাসিক দিক মানে কি, যে রাষ্ট্র আজ থেকে 2000 বছর আগে কি ছিল, প্রেজেন্টে কি আছে, এবং ফিউচারে কি হবে। অর্থাৎ আমাদের রাষ্ট্র মানে ভারতবর্ষ আগের কি অবস্থা ছিল, আমরা আজকে কেমন আছি, এবং পরবর্তীকালে কি হবে। অর্থাৎ একটা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে যে গেটেল। ওকে, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে পরীক্ষায়। আচ্ছা, ল্যাসওয়েল হচ্ছে বলতে পারে মডার্ন পলিটিক্যাল থিঙ্কার, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা জাস্ট মুখস্থ করো যে রাষ্ট্র মূলত কে কি পায়, কখন পায় এবং কিভাবে পায়। কে পায়, যে এক্ষুনি বললাম যে তুমি যে শিক্ষা পাচ্ছ সরকারি জায়গায়, তুমি পাচ্ছ তো, কখন পাচ্ছ, তোমার একটা নির্দিষ্ট বয়স আছে। যেমন আমাদের ফ্রি এডুকেশন দিতে হয় কত বছর পর্যন্ত জানো, বলো, যে আমাদের 14 বছর পর্যন্ত ফ্রি এডুকেশন দিতে হয়, এটা রাষ্ট্রের কিন্তু দায়িত্ব। যে আর্টিকেল 21 এটার আলোচনা রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। তো সেখানে যে কে কিভাবে পায়, কি পায়, কখন পায় বা কিভাবে পায়, এটা মনে রাখতে হবে। এবং সম্পদের বন্টন, ক্ষমতা এবং সম্পদের বন্টনের সঙ্গে আলোচনা করেছেন ল্যাসওয়েল। আচ্ছা, ডেভিড ইস্টন আরও বর্তমান একজন রাষ্ট্রবৈজ্ঞানিক, তিনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কর্তৃত্বপূর্ণ বন্টন। ঠিক আছে, কর্তৃত্ব, কার কত ক্ষমতা থাকবে না থাকবে, বা মূল্যবোধের বন্টন, কর্তৃত্বপূর্ণ বন্টন, এই দিক থেকে তিনি সংজ্ঞাটা দিচ্ছেন। এবং গ্যাব্রিয়েল আলমন্ড তিনি বলছেন কি, যে রাজনৈতিক ব্যবস্থা এবং কার্যাবলী অধ্যয়ন হিসাবে দেখা যায় তিনি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক আচরণ দুটোই, তিনি গ্যাব্রিয়েল আলমন্ড রাজনৈতিক আচরণের উপর জোর দিয়েছেন। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাতে রাজনৈতিক আচরণকে কে বেশি প্রাধান্য দিচ্ছে, উত্তর কী হবে, গ্যাব্রিয়েল আলমন্ড। রাজনৈতিক আচরণ মানে কি, যে ব্যক্তি সমাজের মধ্যে থেকে কীভাবে আচরণ করে। ঠিক আছে, তুমি যখন একজন স্টুডেন্ট আছো, তোমার স্টুডেন্টের আচরণ একরকম হবে। তুমি যখন কোথাও কাজ করো, তোমার আচরণ একরকম হবে। তোমার বাবা যদি কোনো অফিসে কাজ করে, তার আচরণ একরকম হবে। আমরা যখন হাইকোর্টে যাচ্ছি বা আমরা যখন সুপ্রিম কোর্টে যাই, আমার তখন আচরণ একরকম হবে। অর্থাৎ ব্যক্তি বিশেষে আচরণ বিভিন্ন রকম। ঠিক আছে, একজন বড়লোক একরকমভাবে আচরণ করবে, একজন গরিব একরকমভাবে আচরণ। তো এই গ্যাব্রিয়েল আলমন্ড রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি আচরণের উপর বেশি ফোকাস দিয়েছেন। ওকে, ব্যাস এ কটাই আছে। তো আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীন ধারণা মূলত রাষ্ট্রকেন্দ্রিক। যেমন এর উত্তর কি, অ্যারিস্টটল, যে তিনি বলছেন যে রাষ্ট্রই সব, এবং রাষ্ট্র মতো সব চলেছে। মানুষ, রাষ্ট্রের মূলত হচ্ছে মানুষ, একটা হচ্ছে মানুষ, পিপল, ছাড়া তো রাষ্ট্র হবে না। তার কি হতে হবে, পরিধি হতে হবে, তার একটা কি জিওগ্রাফি হতে হবে, এবং রাষ্ট্রে আর একটা কি, তাতে গভর্নমেন্ট থাকতে হবে। গভর্নমেন্টটা না থাকলে কি হবে, তাহলে তো চারিদিকে কেওস হয়ে যাবে না। এই তিনটে জিনিস লাগবেই লাগবে। ওকে, রাষ্ট্রকেন্দ্রিক অ্যারিস্টটল, যেমন উত্তর হচ্ছে অ্যারিস্টটল। যে প্রাচীন ধারণা কে দিয়েছিলেন, অ্যারিস্টটল, খুব ফেমাস। প্রথাগত ধারণা কি বলছে, যে রাষ্ট্র কিভাবে গঠিত হয়, পরিচালনা হয়, কিভাবে করা হয়। ঠিক আছে, এবং যেটা আধুনিক ধারণা, এই আধুনিক ধারণাতে ক্ষমতা এবং রাজনৈতিক আচরণ, যেটা বললাম, যে এই তিনটে মনে রাখবে। যে প্রাচীন ধারণাতে কি ছিল, সম্পূর্ণ রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র কিভাবে আলোচনা করে সেটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথাগত ধারণা যেটা বলছে যে রাষ্ট্র সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থান কিভাবে জড়িত। আর যেটা মডার্ন তত্ত্ব বা মডার্ন তাত্ত্বিক যারা সংজ্ঞা দিচ্ছেন, তারা ক্ষমতা এবং রাজনৈতিক আচরণ এর সঙ্গে, যেমন ল্যাসওয়েল, ইস্টন, গ্যাব্রিয়েল আলমন্ড, ক্ষমতা কিভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এইটুকুই। ঠিক, এবং তার সাথে সাথে এই যে এইগুলো যেগুলো বললাম, অ্যারিস্টটল, গার্নার, গেটেল, এই যে মনে রাখতে হবে যে গেটেল কীভাবে দেখেছেন, এই যে খুব ফেমাস, যে গেটেল হচ্ছে কি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটে নিয়ে আলোচনা করে। তো এটা একটু ভালোভাবে পড়বে, খুব ইজি ইউনিট, প্রথম ইউনিটের প্রথম ক্লাস কিন্তু এটাই। ঠিক আছে, আমি আরও আস্তে আস্তে ক্লাস আপলোড করবো।